আঙুর, এদিকে আয়। কালো পোশাকধারী আঙ্গুর নামক লোকটা এগিয়ে আসে, সম্মান প্রদর্শন করে বলে, বড় ভাই, আমি অ্যাম্বুলেন্স সার্ভিসকে কল করেছি, ওরা যতদূর সম্ভব এসে পড়বে। আব্বাকে ধর, সাবধানে। আঙ্গুর হাঁটু গেড়ে বসে নোমান মাহবুবের নিথর দেহখানে আগলে নেয়। নওয়াজ উঠে দাঁড়ালো, হাতের মুঠো শক্ত করে এগিয়ে যায়। সিনান সালাউদ্দিনের অবচেতন শরীর ঝাঁকিয়ে ডাকে, নাকের কাছে মুখ নিয়ে দেখে শ্বাস চলছে। গলার মাফলা দিয়ে হাঁটু বেঁধে দিচ্ছিল সে। হঠাৎ গুলিবিদ্ধ ডান হাতে লাথি মারে কেউ। সিনান মুখ থুবড়ে পড়ে মাটিতে, ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। নরিস থেমে নেই, চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে পেটে ঘুষি মারতে থাকে। সিনান কি হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারে, কিন্তু প্রতিক্রিয়া দেখাতে পারছে না। আশ্চর্য, ব্যথা লাগছে না কেন তার। সে ঘাড় ঘুরিয়ে দেখে নোমান মাহবুবের ভারী শরীর। বুড়োটা সত্যিই মরেছে। আশ্চর্য, তার কষ্ট লাগছে না, আবার আনন্দও লাগছে না। সব কেমন পান ছুটে। রিজ ভাইয়ের মারগুলো কেমন ফোড়ন ছাড়া ডালের মতো বিষাদ। সিনান নিভু নিভু প্রদীপের মতো তাকিয়ে থাকে বাবার হাঁটুর দিকে। মাফলারের গিট পড়েনি, ক্ষত হতে কলের পানির মতো রক্ত ঝরছে। নরিস নৃত্যের মতো বিরামহীন ঘুষি মারতে থাকে সিনানকে। নাক মুখ দিয়ে গলগলিয়ে তাজা রক্ত আসছে। হঠাৎ লোহার মতো শব্দ আর টেনে ধরে কেউ। নরিস হাঁ করে আটকে রাখা শ্বাস ফেলে, শানিত দৃষ্টি নিক্ষেপ করে শিওবাহু টেনে ধরা হাতের মালিককে দেখে নেয়। রুক্ষস্বরে ধমক দেয়, তুই এখানে কি করছিস? সুরেলা হু হু করে কেঁদে ওঠে, ঘন ঘন মাথা নেড়ে অনেক কষ্টে বলে, আমার ভাইরে ছাইরা দেন, আপনার পায়ে পড়ে রিজ ভাই। সত্যি। সুরেলা হাত ছেড়ে পা জড়িয়ে ধরে আকুতি করে, তুই জানিস না সুর, ও কি করেছে? ও আমার আব্বাকে গুলি করেছে, আব্বাকে মেরে ফেলেছে। আমার আব্বার নেই সুর। পরিস্থিতি যাই হোক, ও আমার আব্বার খুনি, আর আমি ওকে ছেড়ে দিব? খবরদার আমাদের মধ্যে আসবি না। নরিস পা ঝাড়া দিয়ে ধমকে বলল। নরিচের হাতের মুঠোয় বন্দি চমকিত সিনান মলিন হেসে বলল, সুর, আসিস না মধ্যে। নরিচ আবারও খুশি মারে, তবে এবার সিনান না, বরঞ্চ সুরেলার থোবরায় লাগে। সুরেলা বাধা হয়ে দাঁড়িয়েছিল ভাইকে রক্ষার্থে। নরিচ রাগে ফুঁসে ওঠে, সিনানকে ছেড়ে সুরেলার গাল চেপে বলে, মধ্যে আসতে নিষেধ করিনি। কি ঠিক হবে সুর? আমার ভাইরে ছাইরা দেন আমার জন্য। নরিচ আগুন ঝরা দৃষ্টি ফেলে, সুরেলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুরেলা তাৎক্ষণিক ফিরে এসে নরিচের কোমর জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, অসহায়ের মতো আকুতি মিনতি করে। সিনান মাটিতে পড়ে তাদের চেয়ে দেখে এক পলক, চোখের দৃষ্টি ঝাপসা, চোখ মেলে থাকতেও কষ্ট হচ্ছে। সে চোখ খিচে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে উঠে বসে। বাবার পাশে এসে হাঁটুতে বাঁধা মাফলারের গিট বেঁধে দিয়ে ডাকে, আব্বা উঠেন, সিন ভাই আসেন, আপনি কিছু হইব না। নরিস ধস্তাধস্তি করলো, সুরেলা ছাড়ে না। সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে অসাধ্য জানান দিয়ে বলে, ভাই তো ইচ্ছে কইরা করে নাই, ভাই করবারও পারে না ইচ্ছা কইরা। আপনি শান্ত হন না রিজ ভাই, সব ঠিক হইয়া যাইব। আমার আব্বা ফিরে আসবে? আমাকে আবার রিচ বলে ডাকবে? বল। নরিস সুরেলার কাজ ঝাঁকিয়ে জবাব চাইল। সুরেলা হু হু করে কেঁদে বলে, আপনি শান্ত হন, আব্বারে ডাক্তারের কাছে নিয়ে চলেন, সব ঠিক হবে। নরিস শান্ত চোখে চায়, চোখের আর্দ্রতা আধারে দেখা যায় না। তা যে গাল বেয়ে ঝরছে তাও আধার ঠেকে নিয়েছে। সে নিমিষে ঠান্ডা বরফের মতো জমে গেল আব্বা আর নেই সুর। বলে শক্তপোক্ত মানুষটা ফুপি কেঁদে উঠল। আব্বা জেলে না যায়, তার ঘরে তোলা সম্মানে দাগ না পড়ে, তাই স্বার্থপরের মতো কর্নেল স্যারের কাছে আর্জি জানিয়েছে। সাথে প্রতিশ্রুতিও দিয়েছে তার আব্বা আর বিপথে হাঁটবে না, বরঞ্চ বাকি জীবনটুকু জনকল্যাণ করে যাবে। সে যেন আব্বার উপর ক্ষমাশীল দৃষ্টিতে তাকায়। যদিও কর্নেল স্যার আশা দেয়নি, তবে নরিজ একটা পথ ঠিকই বেছে নিত। কিন্তু আজ যে সব শেষ। নরিজ সুরেলাকে ছেড়ে নোমান মাহবুবের কাছে ফিরে আসে। আঙ্গুরে বাহু থেকে বাবার মাথাটা নিজ বুকে টেনে ডাকে, আব্বা যান, উঠুন না, আমাকে আরেকবার রিচ ডাকুন। আপনি আপনার কুলাঙ্গার ভাইয়ের জন্য আমাকে থাপ্পড় মেরেছিলেন, আমি কিন্তু এখনো রেগে। সুরেলা আঁচলে মুখ গুজে কাঁদে। সে কোন দিক সামলাবে, পিতাহারা স্বামীকে নাকি আঘাতে জর্জরিত ভাইটিকে? জন্মদাতাও যে জ্ঞানহীন। রাত অনেক গভীরে ডুব দিয়েছে। সুরেলা আভিসিনা হাসপাতালের করিডোরের সামনে একা দাঁড়িয়ে, গায়ে আটপড়ো শাড়ির আঁচলটা অবহেলায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। কাজল লেপটে থাকা মায়াবী চোখ যুগল হতে অবিরাম অশ্রু ঝরছে। কারো পদচরণায় গাল মুছে পড়ে থাকা আঁচল মাথায় টেনে নেয় সুরেলা। ভাবি, বলতে দুঃখবোধ করছি,
তবুও বলতে হচ্ছে আপনার আব্বার অপারেশন করাতে হবে। মনে হচ্ছে পা রাখতে পারবে না, রক্ত চলাচল নেই, পা নীল চাকার হচ্ছে, বোধহয় কেটে ফেলতে হবে। তবে ডাক্তার এখনই শিওর দিচ্ছে না, ওনারা চেষ্টায় আছে পা যেন না কাটতে হয় সেই অবস্থা করতে। আপনি প্লিজ ভেঙে পড়বেন না। আঙ্গুরের কথায় সুরেলা ভয়ে টুকরে ওঠে। আঙ্গুর তাকে সাহস দেয় কিন্তু কাজ হয় না, তাই প্রসঙ্গ বদলে পড়ল। আপনার ভাইয়ের কি অবস্থা, জ্ঞান ফিরেছে কি? ডাক্তার কি বলল? সুরেলা কেবিনের দরজার দিকে তাকিয়ে বলল, ঘুমের ঔষধ দিয়েছে, কাল 10টার আগে জ্ঞান ফিরবে না। গুলি বের করে হাতের ড্রেসিং করিয়েছে। ভাই জলদি সুস্থ হবে জানালো। ও আচ্ছা, আপনার জন্য আলাদা কেবিন নিচ্ছি আমি। না না না, তার দরকার নেই। রাত ফুরলো বলে অহেতুক ঝামেলা পোহানোর দরকার নেই ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমি একা কি করতাম আল্লাহ জানে। আঙ্গুর হাসল, যদিও পরিস্থিতি বিবেচনায় হাসিটি বেমানান। সে বলল, আমাকে অর্ডার করা হয়েছিল, আমি তাই পালন করছি ভাবি। আপনি এখানে বসুন, আমি দেখছি চা কফি কিছু পাই কিনা। আর হ্যাঁ, বেঞ্চ জড়া বস্তু, ওদের শীত লাগে না, কাইন্ডলি চাদরটা গায়ে দিন। চলে যায় আঙ্গুর নামক জার্বের পোশাকধারী যুবকটি। সুরেলা লোহার বেঞ্চিতে বসে পড়ল, চাদর তুলে গায়ে পেঁচিয়ে নেয়। লোকটার সুগন্ধি ভেসে আসে চাদর থেকে, তাই সুরেলা সবসময় তার ব্যবহৃত চাদরে হক জমায়। আচ্ছা, লোকটা এখন কি করছে? সত্য পিতাহারা ছেলেটা কি আর করবে? সুরেলার শ্বাস আটকে আসে, হাঁ করে শ্বাস নেই। মাথায় হাজারো প্রশ্নরা ঘুরপাক খায়। ফোনে সিন ভাই বলেছিল আব্বাকে রমজান মিয়া আটকে রেখেছে, তাকে বাঁচাতে সিন ভাই যায়। রিজ ভাইয়ের সাথে বাগবিতণ্ডে জড়িয়ে জেদ ধরে সেও এসেছিল। রিজ ভাই তাকে বসিয়ে রেখে চলে গেল। তার মনটা কুগাইছিল। হঠাৎ কয়েকটি জিপ গাড়ি এসে তাদের জিপের পাশে থামে। সে ভয়ে তাদের দিকে বন্দুক ধরেছিল। কালো পোশাকধারী মানবগুলো তাকে লম্বা সালাম দিয়ে হুড়মুড়িয়ে চলে যায় ঘটনার স্থলে। সে দৌড়াদৌড় পড়তে পড়তে তাদের পিছু নিয়েছিল। দূর থেকে সব বোঝার চেষ্টা করছিল, কিন্তু লোকটা যখন সিন ভাইকে বেধড়ক মারতে শুরু করে সে সব ভুলে ছুটে যায়। সে জানে সে না গেলে লোকটা সিন ভাইকে ছাড়ত না। আচ্ছা, কেমন হয়েছে যে সিন ভাই শ্বশুরমশাইকে গুলি করলো? আর শ্বশুরমশাই বা কেন ওখানে গিয়েছিল? আর রমজান মিয়ার সাথেই আবার ভালো সম্পর্ক, সে রমজান মিয়াই কেন আব্বাকে আটকে রেখে মারার কথা বলেছিল? কিচ্ছুটি বুঝতে পারল না সুরেলা। আগে কি হবে তাও না, তবে বুঝতে পারে সম্পর্কগুলো কাছের মতো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়বে। ভাবতে ভাবতে পেছনে গা এলিয়ে চোখ বুজে নেয় সুরেলা। ঘুম নামে না। সে ভগ্ন হৃদয় নিয়ে উপরওয়ালার কাছে সাহায্য চায়। বাকি রাতটুকুন কাটে যেমন তেমন, সকালটুকু ফুরায় না। ভাই কেবিনে বসে অধীর অপেক্ষায় থাকে তার জ্ঞান ফেরার। 10টা পেরিয়ে গেছে, আধা ঘন্টা হবে। যত মুহূর্ত গড়াচ্ছে সুরেলা চিন্তা তত্তরিয়ে বাড়ছে। মনে মনে আল্লাহকে ডাকে সব যেন ঠিক হয়। ভাবি এই নেন চা খান আর মাথা ঠান্ডা রাখুন, কিচ্ছু হবে না ওনার। ডাক্তার বললো তো একটু পরেই জ্ঞান ফিরবে। সুরেলা মাথা তুলে তাকায়। আব্বার কি অবস্থা ভাইয়া? ডাক্তার আর বলেছে কিছু? আঙ্গুর নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, পরে বলছি, আগে আপনার ভাইয়ের জ্ঞান ফিরুক। ওনার জ্ঞান ফিরলে আমাদের কিন্তু যেতে হবে। আপনার শ্বশুরমশাইয়ের জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে। রিজ ভাইয়া আদেশ দিয়েছে আপনাকে নিয়ে অতি দ্রুত যেন বাড়ি ফিরি। সুরেলার মুখটা ফ্যাকাশে হয়ে আসে। শ্বশুর মশাইয়ের মুখটা মানসপটে ভাসে। বিয়ের পরের দিনগুলোতে নজর বাঁচিয়ে চলো ধীরে ধীরে ওনার সাথে সুরেলার একটা আলাদা সম্পর্ক জমেছিল। সেদিনের শাশুড়ি বলা কথাগুলো সহ শ্বশুরের করা তার প্রতি স্নেহময়ী আচরণ মনে পড়তে নিজেকে অসহায় লাগে। মানুষটা আর তাদের মাঝে নেই, ভাবতে গা ছমছম করছে। সবচেয়ে বড় কথা, মানুষটা না থাকার পেছনে তার শ্রদ্ধেয় ভাই দায়ী। যদিও বা এর পেছনে যথাযথ কারণ লুকিয়ে আছে তবুও। ভাবি ওনার জ্ঞান ফিরেছে। সুরেলা বেডে শুয়ে থাকা মানবের পানে তাকায়। মুখের এক পাশ ফুলেছে, মনে হয় গোটা কয়েক ভীমরুল কামড়ে দিয়েছে। কালো জখম হয়ে আছে, ডান বাহুতে সফেদ ব্যান্ডেজ, গায়ে হাসপাতালের পোশাক, হাতে ক্যানুলা স্যালাইন পুশ করা। সিনানের চৈতন্য ফিরতে ক্যানুলা টেনে খুলে ফেলো। গলগলিয়ে রক্তে আসলো, তোয়াক্কা না করে ব্যতিব্যস্ত হয়ে বলল, আব্বা কই? আইসিইউতে আছে। সুরেলা যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। সিনান বুঝলো বাপটা এখনো বেঁচে আছে, মরেনি ভেবে স্বস্তি পায় সে। চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। হাসপাতালের পরিবেশ দেখে মনে হচ্ছে প্রাইভেট হাসপাতাল। তার মতো নিম্নবিত্ত মানুষের সবার আগে যে চিন্তা কুটকুট করে তা হলো এই হসপিটালের বিল। সে সুরেলার দিকে তাকিয়ে বলল, তো শ্বশুর? বাদ জোহর জানাজা পড়ানো হবে। আমি ভাবিকে নিয়ে ফিরবো এক্ষুনি, যেহেতু আপনার জ্ঞান ফিরেছে।
আর আমরা চলে গেলে আপনার মা আসবে, চিন্তা করবেন না। সিনান আঙ্গুরের দিকে তাকায়, চেনেই ছেলেটাকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও বাড়ি ফিরবো। ডাক্তার বলেছে পুরোপুরি রেস্টে থাকতে। থাকলাম না, কি হইব? এই লাজুক শরীর নিয়েও তেরামি। সুইলা কিছুই বলে না আর। সিন ভাইকে বলেও লাভ হবে না, বলেছে যখন যাবে। হাসপাতাল থেকে 11টার দিকে বাড়ি ফিরে আসে তারা। খানবাড়িতে শোকের মাতম চলছে। নোমান মাহবুব আশঙ্কিক খুন হওয়ার পুরো গ্রাম জুড়ে হইচই লেগেছে। এ কোনায় ও কোনায় আলাপচারিতা চলছে, কে মেরেছে, কেন মেরেছে, হ্যান ত্যান। এক একজনের এক এক রকম কথা। খানবাড়িতে মানুষের অঢেল আগমন। দূর দূরান্ত থেকে ছুটে আসছে এক নজর দেখার জন্য। ভালো খারাপ মিশিয়েই মানুষ। আরলে আবডালে মাদক ব্যবসার সাথে জুড়ে অপকর্ম চালালেও জনসম্মুখে তার ভালোই গুণগান ছিল। গ্রামবাসী তাকে বেশ সমীহ করত। তাকে এক নজর দেখে সবার মুখে আফসোসের অন্ত নেই। বাড়ির প্রতিটি সদস্যই শোকে ভেঙে পড়েছে। তাদের কান্না আহাজারিতে ভারী হয়ে উঠেছে অন্তর্মহলের পরিস্থিতি। সবার এমন অবস্থা বিবেচনায় আরিফা নিজেকে শক্ত রেখে সবাইকে সামলানোর চেষ্টা করছে। রিনাপা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। ইকরাম দুলাভাই তাকে নিয়ে ব্যস্ত। রূপালী আপারা এখনও পৌঁছায়নি। রেবেকা বানু বারান্দায় খুঁটিতে মাথা ঠেকিয়ে বসে আছে। ফোলা চোখ দুটো ডুবে আছে অশ্রু জলে। মাথায় কাঁপুনি, খোলা চুলগুলো অগোছালো হয়ে আছে। ঠোঁট দুটো কাঁপছে মৃদু মন্দ। দরজা ঠেলে একমাত্র ছেলেকে ঢুকতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। নাওরিজের চোখও আটো। সে এগিয়ে এসে মায়ের সামনে বসে। মাকে জড়িয়ে নিয়ে শান্ত গলায় বলে, আম্মাজান, কাঁদবেন না। অজু করে কোরআন শরীফ পাঠ করুন। আব্বার জন্য দোয়া করুন। কান্নার দিন তো পড়েই আছে। প্রতি নামাজের মোনাজাতে কাঁদবেন। আজ কোরআন শরীফ পড়ে থাকে শেষ বিদায় দিন। রেবেকা বানুর কান্না ধীরে ধীরে বিস্তর লাভ করে। নাওরিজ তাকে নিয়ে ঘরে যায়, ওয়াশরুম নিয়ে অজু করায়, তারপর কোরআন তেলাওয়াত করে জোর দিয়ে ঘর ছাড়ে। পথে দেখা হয় আরিফার সাথে। আরিফা দ্বিধা নিয়ে বলল, ভাবিজান কখন আসবেন? অনেকেই কানাঘুষা শুরু করে দিয়েছে। এসে পড়বে। রওশন ফিরেনি এখনো? হুম, আচ্ছা সত্যি সিন ভাই খালুজানকে গুলি করেছে? ওনার বাবাকেও? নাওরিজ চোখের কোণে জমা পানিটুকু মুছে নিয়ে মিলান সুরে বলল, সব পরিস্থিতির শিকার। আর এই পরিস্থিতি তোমার শ্বশুরের জন্য তৈরি হয়েছে। মূল হোতা তিনি। আব্বাকে পড়িয়েছিল, সিনকে মারলে রূপসা আমাদের কাছে ফিরে আসবে। আব্বা সুভা যাওয়ার পর থেকে রূপসাকে মনে করে কাঁদত। সেই সুযোগ ওই জঘন্য লোকটা নিয়েছে। যাই হোক, সিনান নিজেকে রক্ষার্থে গুলি চালিয়েছিল। ও নিজেও গুলিবিদ্ধ হয়েছিল। আরিফা বলল, ভাবির বাবার কি খবর? শুনলাম উনিও নাকি গুরুতর আহত। জানি না রিফা, তুমি একটু আম্মার পাশে থাকো, আমি দেখছি ছবিটা কত দূর। নাওরিজ কোনো মতে চলে আসে সেখান থেকে। কান্নারা বাঁধ ভাঙ্গার জন্য ছটফট করছে। সদূরে আঙ্গুরকে ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে আসতে দেখে দুই হাতে মুখ ডলে নিজেকে সামলালো। উনি কোথায়? আসেনি? একটু পরে আসবো বলল। একটু পরে আজান পড়বে। আঙুর, তোমাকে বলেছিলাম সাথেই আনবে। আঙ্গুর কাচুমুচু মুখে বলল। ভাবি এসে যাবে। বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে নাওরিজের। আঙ্গুর আবারও বলে, কর্নেল স্যার এসেছেন, বৈঠকখানায় বসে আছেন, আপনার সাথে দেখা করতে চাইছেন। আমি ঘরে যাচ্ছি, তুমি তাকে আমার ঘরে নিয়ে এসো। বলে নাওরিজ ঘরের দিকে যায়। একটু পরে আঙ্গুর কর্নেল স্যারকে নিয়ে সেখানে পৌঁছে। নাওরিজ বারান্দায় বসেছিল। কর্নেল স্যার নাওরিজের পাশেই বেতের চেয়ারে বসলো। কিছু সময় নীরব থেকে বলল, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই রিজ। নিজেকে শক্ত করো। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। আল্লাহ পাক এই উসিলায় তার মৃত্যু লিখে রেখেছেন। তিনি তার পরকাল সহজ করে দিন, তাই কামনা করো। নরিজ অন্যদিকে তাকিয়ে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কোটরে জমা পানিটুকু মুছে নেয়। কর্নেল আবারও বলতে শুরু করেন, তোমার চাচাকে আমাদের আন্ডারে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাদ বাকি সবাইকে আটক করা হয়েছে। আগে রিমান্ডে নিয়ে মশলাপাতি মাখাই কাবাব পরে বানাবো। রাতে বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। আরও পাওয়া যাবে আশা করছি। আব্বার অন্তিম কার্যক্রম শেষ হলে আমি বাকিটা দেখে নিব স্যার। না, তোমার পরিবারকে আগে সামলে নাও রিচ। আর হ্যাঁ, ওই ছেলেটা যে তোমার আব্বাকে গুলি করেছে তার নামে কেস করতে হবে। ওর বাপেও তো এসবে ওতপ্রোতভাবে জড়িত।
এখন তুমি করবে নাকি আমি সামলাবো? আমি দেখে নিব স্যার, আপনি কিছু করবেন না। ওকে, যেমনটা বলো। আর দেখা হচ্ছে ঢাকায়। তোমার এখানকার কাজ শেষ, দেরি করিও না, দ্রুত ফিরে এসো। ভদ্রলোক চলে যান। নবরিজ বারান্দায় বসে রয় উদাসী ভাবে। এরই মাঝে আরিফা এসে জানালো রূপারে এসেছে। নবরিজ আলমারি থেকে গায়ের শালটা নিয়ে বেরিয়ে পড়ে। লাল শাড়ি বুকে জড়িয়ে বসে আছে রূপসা। রাতে কত আশা নিয়ে বসেছিল খিটখিটে প্রাণীটি আসবে আর তাকে দেখে চমকে যাবে, ঘুমটা সরবে। মিটা মিটা বাক্য আশা করা পাপ। তবে সে জানে লজ্জায় চুবুতুবু হয়ে মাথা চুলকে হাসবে। সে দুষ্টু দুষ্টু কথা বলে জ্বালাবে আর ও মিছে মিছে ধমক দিবে। তারপর সে আবদার করবে তাকে অনেক অনেক আদর দিতে। লোকটা কেমন কঞ্জুস, আদর চাইলে গড়িমসি করে, লজ্জা পায়, তার রাগ হয়। পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? লজ্জা তো নারীর ভূষণ। সে বাচ্চা মেয়ে হয়ে লজ্জা পায় না, অথচ ধামড়া ব্যাটা নাকি লজ্জায় লাল নীল বেগুনি হয়। হাসি পায় রূপসার, খিলখিলিয়ে হেসে দেয়। হাসতে হাসতে হঠাৎ মুখটা থমথমে হয়ে আসে। সে রাতে বেরিয়েছে পাষণ্ডটা, এখনও ফেরার নাম গন্ধ নেই। শুরুতে রাগ জমলেও এখন চিন্তা হচ্ছে শাশুড়িও কিছু বলছে না। অবশ্য কিছুদিন হলো তার সাথে সেভাবে কথাও বলে না। সে 100টা প্রশ্ন করলে 10টার উত্তর আসে না। সে বুঝতে পারে না হঠাৎ কি হলো। সে কি কোনো ভুল করেছে? রূপসা টিনের বাক্সে শাড়ি তুলে রাখে, আবারও কোনো একদিন বউ সাজবে। মিলান হেসে বাক্সে তালা লাগায়। শোকেসের সাথে লাগোয়া আয়নার পর্দা সরিয়ে ছোট চুল আশ্রে নেয়। নিজেকে একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে মিলান হেসে ঘর থেকে বেরিয়ে যায়। উঠোনে শান্তি বেগম গরুর জন্য খড়কুটো কাটছে। রূপসার টোপাই করে খড়কুটো নিয়ে গরুর চারিতে দেয়। বালতি ভরে পানিও দিয়ে আসে। শান্তি বেগম আর চোখে দেখে বলেন, এত জ্বালা গুঁড়া ছিটাই দাও, নইলে ওয়ালি করব সে। রূপসা গোড়া ছিটিয়ে আসে। নারিকেলের শলার ঝাঁটা তুলে উঠোন ঝাড়ু দিতে দিতে শুধালো, মা, চিন ভাই কি ফোন দিয়েছিল বা আপনি দিয়েছিলেন? এভাবে না বললে কোথায় চলে গেল? শান্তি বেগমের হাত কাঁপে, চোখে মুখে অন্ধকার ঘনিয়ে আসে। রূপসা কি কিছু বলে না। রূপসা মুখ কালো করে কাজ করে। শুকনো পাতা ঝাড় দিয়ে বাড়ির পেছনে বাঁশতলায় নিয়ে যায়। ফিরে আসার সময় খেয়াল করে একটা ভ্যান থেমেছে রাস্তায়। ভ্যানে সুরভাবি বসে, পাশে খিটখিটে প্রাণীটি। রূপসার হাত থেকে ঝাঁটা ফসকে যায়। হাতে ব্যান্ডেজ কেন? মুখটার ওই হালকে করলো আল্লাহ। রূপসা দিক বিদিক ভুলে ছুটে আসে। নিজ কাপড়ের সাথে বেজে দুবার ওষটা খেতে নিয়েও খেলো না। সিনান ভ্যান ভাড়া মিটিয়ে সামনে ঘুরতে রূপসা এসে ঝাঁপিয়ে পড়ে বুকে। কিছু বলার আগে কেঁদে চোখের পানি নাকের মানি একাকার। সিনান মাথায় হাত রাখলো। সাদ দুলালি, মরি নাই তো? পচা কথা বলো কেন? আমি কিন্তু চলে যাব। কোথায় যাবি? যেখানে চোখ যায় চলে যাব। তুমি মরার কথা বলবে না, আমার ভয় লাগে। কি হয়েছিল তোমার? হাতে ব্যান্ডেজ, মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আল্লাহ। রূপসা দম ফালাতে পারছে না। সিনান নিজের থেকে ছাড়িয়ে নেয় গলার সাথে ঝুলিয়ে রাখা ব্যান্ডেজ জমানো ডান হাত। মুখটা ফুলে চেনে যাচ্ছে না। রূপসা আবারও শুধালো, কি করে হলো এসব? সুর ভাবি, তুমি তো কিছু বলো। সুরেলা নীরবে দাঁড়িয়েছিল। ভাইয়ের প্রতি রূপসার উদ্বিগ্ন ভাবটা ভালো লাগে, বলার অবকাশ রাখে না। মেয়েটা ভাইকে চোখে হারায়। সুরেলা প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন করলো, তুমি জানো না কি হয়েছে? না তো, কি হয়েছে বলো আমাকে। সুরেলা সিনানের চোখাচোখি হয়। তাহলে মেয়েটা কিছুই জানে না। মেয়েটার প্রাণপ্রিয় চাচা যান যে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, জানলে প্রতিক্রিয়া কেমন হবে? সিনান বলল, রাস্তা খোয়াইলে মানুষ জড়ো হইব, বাইতে যাই। আমি যাব না। রূপসা, তুমি কাপড় বদলে আমার সাথে এসো তো, আমরা বাড়িতে যাব। রূপসা জিজ্ঞেস করবে কেন, তার আগে সিনান নাকচ করে দেয়। হয়, কোনো ঠান যাইব না। সুরেলা তার কথা উপেক্ষা করে রূপসাকে বলল, রূপসা যাও কাপড় বদলে এসো, নয়তো এর উপরেই ভালো একটা ওড়না পরে এসো। হাতের সময় নেই, জলদি করো। চোখ পিটপিট করে সিনানের দিকে। সেটা দাঁড়িয়ে পড়ল, আমি যাব না ভাবি। তোমার চাচা জানকে দেখতে যাবে না? সে খুব অসুস্থ। না চাইতেও মিথ্যা বলতে হলো সুরেলাকে। প্রিয় মানুষের মৃত্যুর খবর আশঙ্কিকভাবে দিতে নেই। অনেকে শখ হজম করতে পারে না। দুর্বল চিত্রের মানুষ তো আরও না। রূপসা অবাক হয়ে বলল, চাচা যান অসুস্থ, কি হয়েছে ওনার? বাড়িতে গেলেই জানতে পারবে। ওনাকে দেখবে না? উনি তোমাকে দেখতে চেয়েছিলেন, তোমার জন্য সব সময়ই মনমরা হয়ে থাকতেন।
কতবার মন ভুলে তোমাকে ডাকতেন তার ঠিক নেই। যাবে তুমি? রূপসার চাচার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। বাপের ভালোবাসা ইহ জনমে জুটিনি, জুটবেও না সে জানে, কিন্তু চাচা যান তার কাছে অনেক কিছু, তার সমস্ত আবদারের আশ্রয়স্থল। আমি যাব ভাবি, যদি সেদিনের মতো আসতে দিতে না চায়। ভয় নেই, যাও। রূপসা যায় না, অনুমতি নিতে সিনানের দিকে তাকালো। সিনান রূপসার হাত ধরে বাড়ির ভিতর যেতে যেতে বলল, কেউ কোথাও যাইতো না, আমি কইতাছি তুই যাইস না। কি জানি আমার রাগ তোর উপর উগরাই দেয়, আর এমনিতেই ওই বাড়ি মানুষের তোর সহ্য করবার পারে না, তখন তো আগুনে জ্বইলা মইরা হয়। কয়টা দিন বাড়িতে থাক। সুরেলার পা বাড়িতে নিয়েও থেমে যায়। সিন ভাই বলেছিল লজ্জা শরম থাকলে এ বাড়িতে যেন সুরেলার পা না পড়ে। সত্যি সুরেলার লজ্জা শরম নেই। সে আবারও বাড়ির ভেতর যায়, উঠোন অব্দি গিয়ে থেমে যায়। মাকে দেখে কন্দনরত সুরে বলল, রূপসাকে আমার সাথে পাঠিয়ে দে মা। আমার শ্বশুরের বড্ড আদরে ছিল মেয়েটা। শেষ দেখাটা দেখবে না বল? বোঝা তোর ছেলেরে। শান্তি বেগম কি বলবেন ভেবে পাচ্ছেন না। রূপসাকে ও বাড়িতে পাঠালে যদি আবার ফিরতে না দেয়, বা রূপসাই না ফিরতে চায়, তার পাগল ছেলেটাকে তখন কে সামলাবে? তাই তো তিনি রূপসার কান অব্দি এখনও কোনো খবর পৌঁছাতে দেয়নি। সিনান ঘরে নিয়ে যায় রূপসাকে, জানে কাজটা ঠিক না, কিন্তু খুবই স্বার্থপর, কিন্তু সে আজ স্বার্থপর হতো কুণ্ঠাবোধ করবে না। সে শতভাগ নিশ্চিত যে আজ দুলালি ও বাড়িতে গেলে আর ফিরবে না। মেয়েটা এখন তার বাজে অভ্যাসে পরিণত হয়েছে, তাকে ছাড়া এক মুহূর্ত চলবে না। দুনিয়া উল্টে পাল্টে যাক, তবুও তার দুলালি তার পিঞ্জরে বন্দি থাক। সে রূপসার শিমুল তুলোর মতো তুলতুলে হাত দুটো বাম হাতের সাহায্যে উঁচু করে। ফর্সা হাতে লাল আলতা, পায়েও আছে দেখছি। নিশ্চয় রাতে মেয়েটা বউ সেজে তার অপেক্ষা ছিল, অথচ সে তাকে বউ সাজে দেখতে পারল না। সিনান হাতের মুঠোয় চুম্বন করে বলল, আমারে সাইরা যাইস না আদরের দুলালি, তুই গেলে আমি সত্যি মইরা জামু কইলাম। রূপসার ভয় হয়। আশ্চর্য, সবাই এমন অদ্ভুত আচরণ কেন করছে? কি হয়েছে তার ছোট্ট মাথা আন্দাজ করতে পারে না। সিন ভাইয়ের অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? চাচা যান অসুস্থ, তাকে দেখতে চেয়েছেন, সে যাবে না। তাহলে সিন ভাই এমন কেন বলছে? কিছু তো একটা রহস্য আছে। চাচাজান অসুস্থতাকে দেখতে যাবো ছিন ভাই, তুমিও চলো আমার সাথে, দেখা করেই তোমার সাথে চলে আসবো। রূপসা জ্যোৎস্নার মতো স্নিগ্ধ বদনখানি কয়েক মাস আগে দেখলো রাগ হতো স্নানের। মেয়েটার গায়ে পড়া স্বভাবে চান্দি গরম হতো, যখন তখন ভাব জমানোর চেষ্টা করত, তখন তো জ্বলে পড়ে সারখার। কিন্তু হঠাৎ করে মেয়েটার প্রতি হৃদযোগে দুর্বলতা অনুভব করে। সহজ সরল ঈশ্বর পাগলাটে স্বভাবের মানুষটার ভালোবাসা আবেগ যাই বলা হোক, তা সিনকে সুখ সুখ অনুভূত করে। বিগত কাটানো দিনগুলো সিনানের সুখের দিন মনে হয়েছে। তার তো একটাই চাও, বাকি দিনগুলো ওভাবেই কাটুক। কিছু বলছো না কেন? সিনান সালহ তার কথাই অনড়। রূপসাকে যেতে দিবে না। সুরেলা ঘরে আসেনি, বাইরে দাঁড়িয়ে আছে। শান্তি বেগম এসে সিনানকে বোঝায়, এই দেখাটা দেখবার দে বাজান। সিনান আর কিছু বলেনি। রূপসার ভয় পারে। শেষ দেখা মানে কি? বাড়ির পেছনের রাস্তা থেকে হর্নের আওয়াজ শোনা যায়। সুরেলা তাড়া দেয়, রূপসা বেরিয়ে আসে, তাকে নিয়ে বের হয় সে। তমাল নামক ছেলেটা গাড়ি নিয়ে এসেছে। সুরেলাকে দেখেই ছেলেটা বলল, ভাবির জানাজা পড়ানো হচ্ছে, ভাইজান রেগে আছেন, জলদি আসুন। রূপসা গাড়িতে উঠতে নিয়েছিল, তমাল ভাইয়ের কথাই পা থেমে যায়। সে কি ঠিক শুনল? কার জানাজা পড়ানো হচ্ছে? রূপসা প্রশ্নাত্মক দৃষ্টি ফেল সুরেলার ওপর। সুরেলা ক্ষীণ স্বরে বলল, রূপসা, তোমার চাচা যান আমাদের মাঝে আর নেই। গলা ভেঙে আসে সুরেলার। রূপসার মনে হলো সে ভুল শুনেছে, নয়তো সে কথাগুলোর মানে বুঝতে ভুল করেছে। তাই হবে। গাড়ি ছাড়লো। গাড়ির ইঞ্জিন ভো ভো শব্দ করে গাড়ি ছুটিয়ে চলে। সিনান জানালার ধারে দাঁড়িয়ে চুপচাপ। আশ্চর্য, চোখ ভিজে কেন উঠছে? তাও এই সামান্য ব্যাপারে। দুলালি তো আর একেবারের জন্য চলে যাচ্ছে না। আজ রাতে না হয় কালকে দিনই ফিরে আসবে, খুব বেশি হলে 3 দিন, এর বেশি করাতে চাইলেও সে গড়তে দেবে না। ঘাত ধরে নিয়ে আসবে, পিঠে দুটো কিলো বসাবে। প্রিয়জনের মৃত্যুর পর আমরা ভাবি তাকে ছাড়া আগের দিনগুলো কাটবে না, কাটলেও খুব দুর্বিষহ হয়ে কাটবে। কিন্তু সময় নামক কার্যকারী মলম ধীরে ধীরে সব ঘা শুকিয়ে দেয়। খানবাড়িতে নোমান মাহবুবকে ছাড়া আজ 10ম দিন চলছে। আগের তুলনায় স্বাভাবিক না হলেও অস্বাভাবিকও বলা যায় না। নরিন স্বামী বাচ্চাদের নিয়ে আজ ফিরে যাবে নিজ সংসারে।
মাকে সাথে নিতে চাইল, অনেক জোরাজোরিও করেও কাজ হলো না। রেবেকা বানু যেতে রাজি হলেন না। অগত্যা সবার থেকে বিদায় নিয়ে একাই ফিরে গেলেন তারা। সবার থেকে বিদায় নিল ভাইবো। সুরেলার থেকে বিদায় নেওয়া দূর, ফিরেও তাকায়নি। আজ না বাবার খুন হওয়ার ঘটনা শোনার পর থেকে সুরেলার প্রতি বিদ্বেষ জমা হয়। বাবার খুনি বোনের মুখদর্শন করতেও সে রাজি না। বউ পাগল ভাই একরোখার জেদের কাছে পারেনি, তাই সহ্য করতে হয়েছে। তবে সেও বলে দিয়েছে এই খুনির বোন বাড়িতে থাকলে সে তো ভাইয়ের ভিটের কথা ভুলে বসবে। দুঃখ তো তখনই লেগেছিল যখন ভাই মুখের ওপর বলে দিয়েছিল। ভুলে বসলে আমার কি? আমার কিছু না। ঘটনা আজ সকালের, তাই বিকেল গড়াতে সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছে। শ্বশুরের মৃত্যুর পর খানবাড়িতে সবচেয়ে ব্যস্ত মানুষটি সুরেলা। আঁচলে গিটে বাঁধা সোনার চাবির রিংয়ের সাথে পুরো সংসারের দায়িত্ব। এসবের ভিড়ে সুখ দুঃখ নিয়ে ভাবার ফুসরত কই। এই বাড়ির সদস্যদের সাথে শুরু থেকে টানাপোড়েনের সম্পর্ক তার। এই ভালো তো এই খারাপ, এই যে শুরু থেকে চাচি শাশুড়ির সাথে ভালো একটা সম্পর্ক ছিল, রূপসার সাথে ভাইয়ের সম্পর্ক গড়লে তাদের সেই ভালো সম্পর্ক বিষ খেয়ে নেয়। ভদ্রমহিলা সেই যে কথা বলা বাদ দিলেন। চাচা শ্বশুর তো একটা জানোয়ার। রওশন ভাইকে সে বুঝে উঠতে পারে না। বিয়ের আগে অবধিও তার সাথে বেশ সম্পর্ক ছিল, তার সাথে কত হাসি ঠাট্টা করতো। এ বাড়িতে এসে মানুষটির কারণ ছাড়া ভিন্ন আচরণে কষ্ট পেয়েছিল সুরেলা। শাশুড়ির সাথে গড়া সম্পর্ক বর্ষাকালের অম্বরের মতো। এই মেঘ জমে কালো হয়, এই তো রোদ্দুরের হাতছানিতে নীল। তখন অবশ্য তার সাথে কথা বলেন না বলতে শুধু কথাই বলেন না, তাছাড়া সব ঠিকঠাক। সুরেলা তার কাছে বসে পা টিপে দেয়, গল্প করে। ভদ্রমহিলা চেয়ে চেয়ে তার কথা শুনেন। সুরেলা ওষুধপত্র খাইয়ে দিলে চুপচাপ খায়। কেশরাশিতে তেল দিয়ে দেওয়ার সময় রসিকের কথা করে, তাতেও রাগ করে না। মধ্য কথা প্রতিক্রিয়াহীন এক্সের আচরণ। সুরেলার খারাপ লাগে শাশুড়ির পরিবর্তনে। আগে বেশ সেজেগুজে দাপট দেখিয়ে চলতেন। কাতান শাড়ি আট পরে, অঙ্গে চড়ানো, আঁচলে বাঁধা স্বর্ণের চাবির গোছা, চোখে গাঢ় গাজল দেওয়া, গালের ম্যাস্তা ঢাকতে কৃত্রিম প্রসাধনী, ঠোঁটেও হালকা লিপস্টিকের প্রলেপ থাকত। গায়ে সোনা জহরত দেখলেই মনে হতো মহলের রাজরানী। সবার উপর দাপট দেখিয়ে চলা সেই দাপুটে মহিলা ঘিয়ে রঙের মলিন শাড়ি পরে থাকে। গায়ে স্বর্ণের অলংকার আর নেই, মুখে নেই কৃত্রিম প্রলেপ। মেস্তার কালো খয়েরি রং চেয়ে থাকে, মুখে একগুলো বিষণ্ণতা। কারোর সাথে তেমন একটা কথা বলেন না, বললেও খুব ক্ষীণ স্বরে। হুট করে রেবেকা বানো নামক দাপুটে মহিলাটি বুড়িয়ে গেল। শৈলার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়। স্বামীর মৃত্যুতে স্ত্রীর ভাগের আকাশ কালো মেঘে ভরে গেল। বইয়ের মৃত্যুর পর স্বামীদের মাঝে তেমন কিছুই পরিলক্ষিত হয় না কেন? তারা তো ঠিকই ঘটক থেকে মিষ্টি পান খাইয়ে নতুন কাউকে খুঁজে বেড়ায়। শীতে জমা নারকেল তেল চুলোর আছে গলিয়ে নেয় সুরেলা। আঁচলে লুকিয়ে শাশুড়ির কাছে যায়। নিজ ঘরের বারান্দায় মোড়া পেতে বসে আছে রেবেকা বানু। সুরেলা আরেকটা টুল টেনে তার পেছনে বসে। আঁচল ফেলে চুলের খোপা খুলে মাথার তালুতে গরম তেল ঢেলে ঘষে দেয়। আম্মা জানেন? রেবেকা বানু প্রতি উত্তর করলেন না। সুরেলা তার মতো করে বলতে থাকলেন, জানেন আম্মা? আম্মা জানেন আমি আপনার ছেলের সাথে কাল কথা বলেছি, যেন আপনার একা না লাগে তার জন্য আপনাকে একটা নাতি দিব। নাতনি হলেও সমস্যা নেই তো। যাই হোক, উনি প্রতিবারের মতো ছ্যাদ করে ওঠেননি, বলেছেন ভেবে দেখবেন। তার মানে কি দাঁড়ালো বলুন তো? যাই দাঁড়াক, আমি আপনাকে এতগুলো নাতি নাতনি দিব যে আপনি শেষে বিরক্ত হয়ে বলবেন, বউ হয়েছে এবার থাম, ফুটবল টিম বানাবি নাকি? বলে সুরেলা খিটখিটি হেসে ওঠে। রেবেকা বানু কসরা দৃষ্টি ফেলে পেছনে তাকান। শুলে এবার লজ্জিত বোধ করে তার বেফাস মুখ। উনি নিশ্চয় নির্লজ্জ ভাবছেন। সন্ধ্যার বাড়ির প্রতিটি ঘরে ঘরে হারিকেন জ্বালিয়ে দেয় খানবাড়ির দুই বধূ, সুরেলা ও আরিফা। বিকেলের দিকে মাইকিং করছে আজ রাতে কারেন্ট আসবে না। রিফা আপু, আপনারা কবে যাবেন ময়মনসিংহ? 2-1 মধ্যেই ভাবি। কলেজ ট্রান্সফারের জন্য আবেদন শেষ, আশা করছি হয়ে যাবে। আম্মা ফোন দিয়ে বললেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসি। আপনারা কবে যাবেন ঢাকায়? মেট্রিক পরীক্ষা শেষেই। খালাম্মা রাজি হয়ে যাওয়ার জন্য? না, উনি ঠিক রাজি করিয়ে নেবে। আমরা চলে যাচ্ছি, আপনারাও কদিন পর চলে যাবেন। বাড়িটা ফাঁকা হয়ে যাবে, বড় একটা তালা ঝুলবে, তাই না? সুরেলার মন খারাপ হয়ে যায়। ওই ইট পাথরে গড়া
ব্যস্ত শহর তার পছন্দ না। রাস্তাঘাটে আবর্জনা স্তূপ থেকে আসা অসহনীয় গন্ধ এখনও তার নাকে বাজে। তাদের গায়ের পাখিদের কিচিরমিচির শোনা গেল, এখানে মানুষের হাউকাউ আহাজারি শোনা যায় না। সুরেলার ইচ্ছে করে না যাওয়ার। এই সংসার ফেলে তো আরও না। আরিফা হারিকেন নিয়ে নিজ ঘরে আসে। রওশন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। আরিফার আগমন টের পায়নি, পেলে সিগারেট ফেলে দিত। হাতে নাতে ধরা পড়ায় রওশন কিছু করতে পারে না। আদো খাও সিগারেট হাতে কাচুমুচু মুখে দাঁড়িয়ে থাকে। টেনে নেওয়া ধোয়াটুকুন বের করার সাহস পায় না। রওশন এতদিন যাবৎ খেয়াল করেছে সে আরিফাকে খুব ভয় পায়। এতটা ভয় সে বাবা মা এমনকি স্কুলের বদরাগী অঙ্কের মাস্টারকেও পেত না। আশ্চর্য শোনালো মেয়েটা তাকে আঙ্গুলের ইশারায় নাচায়। এই দেখো কেমন করে তাকিয়ে আছে, যেন সে মাছ চুরি করা বেড়াল আর উনি মালকিন। রওশন খুব খুব করে কেশ ওঠে, বিষাক্ত ধোয়া নাক দিয়ে বেরিয়ে আসে। সে হাত দিয়ে আরিফার দিকে ধেয়ে যাওয়া ধোয়া আটকানোর চেষ্টা করে।